আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে বসেছি প্যাট্রিক লেনসিওনির দ্য 5 ডিসফাংশনস অফ এ টিম, এটা কিন্তু কোনো জটিল থিওরির বই নয়, তাই না? একদমই না। আর এটাই বইটার সবচেয়ে মজার দিক। এটা আসলে একটা গল্পের মতো করে লেখা। হ্যাঁ, যা খুব সহজভাবে দেখায় কেন অনেক ভালো টিমও দারুণ সব পরিকল্পনা, মেধাবী মানুষ সব থাকা সত্ত্বেও ব্যর্থ হয়। ঠিক, বইটা আমাদের একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কেন এমন হয়? সমস্যাটা কোথায়? কৌশলে, প্রতিভায়, নাকি অন্য কিছুতে? আর লেনসিওনি বলছেন সমস্যাটা আসলে আমাদের খুব পরিচিত কিছু মানবিক আচরণে লুকিয়ে আছে। একদম। আর তিনি এই সমস্যাগুলোকে একটা পিরামিডের আকারে সাজিয়েছেন। হ্যাঁ, এই পিরামিডের ধারণাটা বেশ মজার। একটা স্তর আরেকটার ওপর নির্ভরশীল। গোড়া যদি নড়বড়ে হয় তাহলে চূড়া পর্যন্ত পৌঁছানো অসম্ভব। তো চলুন আজ এই পিরামিডের একদম ভিত্তি থেকে শুরু করে এর চূড়া পর্যন্ত ব্যবচ্ছেদ করা যাক। অবশ্যই। তাহলে চলুন একদম গোড়া থেকেই শুরু করা যাক। পিরামিডের ভিত্তি, প্রথম সমস্যা, বিশ্বাসের অভাব, অ্যাবসেন্স অফ ট্রাস্ট। আচ্ছা, বিশ্বাসের অভাব বললেই আমার মাথায় যেটা আসে তা হলো একে অপরকে সন্দেহ করা বা হয়তো ভাবা যে অন্যজন কাজটা ঠিকমতো করবে না। বইটা কি এটাই বলছে, নাকি এর থেকেও গভীর কিছু? আপনার ভাবনাটা ভুল নয়, ওটা একটা অংশ। কিন্তু লেনসিওনি আরও গভীরে যাচ্ছেন। তিনি যে বিশ্বাসের কথা বলছেন সেটাকে বলা হয় ভালনারেবিলিটি বেসড ট্রাস্ট। ভালনারেবিলিটি বেসড ট্রাস্ট মানে হল টিমের সদস্যরা কি একে অপরের সামনে নিজেকে দুর্বল বা অরক্ষিত হিসেবে প্রকাশ করতে সাহস পায়? তারা কি বলতে পারে যে আমি এটা বুঝতে পারছি না, একটু সাহায্য করো, বা আমার ভুল হয়ে গেছে? এক মিনিট, কর্মক্ষেত্রে নিজেকে দুর্বল হিসেবে দেখানো এটা তো বেশ ঝুঁকিপূর্ণ শোনায়। বেশিরভাগ জায়গায় তো আমরা দেখি যে ভুল স্বীকার করলে বা সাহায্য চাইলে সেটাকে অযোগ্যতা হিসেবে দেখা হয়। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। আর এটাই হলো সমস্যার আসল গোড়া। যে দলে এই বিশ্বাসটা থাকে না, সেখানে সবাই একটা অদৃশ্য বর্ম পরে থাকে। একটা নিখুঁত মুখোশ। ঠিক, কেউ নিজের দুর্বলতা দেখাতে চায় না, পাছে অন্যরা তাকে অযোগ্য ভাবে। আর এর ফলে যা হয় তা হল সৎ এবং খোলামেলা আলোচনার পথটাই বন্ধ হয়ে যায়। একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। বুঝতে পারছি। বিশ্বাসটা এখানে শুধু অন্যের যোগ্যতার উপর আস্থা রাখা নয়, বরং এটা বিশ্বাস করা যে আমি যদি আমার কোনো ঘাটতির কথা বলি, আমার সহকর্মী সেটার সুযোগ নেবে না, বরং সাহায্য করবে। কি দারুণভাবে বলেছেন! ঠিক তাই। আর যখন এই ভিত্তিটাই নড়বড়ে থাকে, তখনই পিরামিডের দ্বিতীয় সমস্যাটা চলে আসে। একদম। কারণ যে পরিবেশে মানুষ নিজের দুর্বলতা প্রকাশ করতে ভয় পায়, সেই পরিবেশে তারা কঠিন সত্যি কথা বলতে বা তর্ক করতে আরও বেশি ভয় পাবে। ঠিক, তার আমরা দ্বিতীয় স্তরে চলে আসছি, যা হল দ্বন্দ্বের ভয় বা ফিয়ার অফ কনফ্লিক্ট। বিশ্বাসী যদি না থাকে তাহলে তো আর স্বাস্থ্যকর বিতর্কের প্রশ্নই ওঠে না। তখন সবাই একটা কৃত্রিম সম্প্রীতি বা আর্টিফিশিয়াল হারমোনি বজায় রাখার চেষ্টা করে। আর এই আর্টিফিশিয়াল হারমোনি জিনিসটা তো বিষের মতো, তাই না? বিষের মতোই। বাইরে থেকে দেখলে মনে হবে বাহ, কি চমৎকার টিম, কোনো ঝগড়া নেই, সবাই কি মিলেমিশে আছে। কিন্তু পর্দার আড়ালে আসল সমস্যাগুলো নিয়ে কোনো কথাই হয় না। মিটিংগুলোতে একটা অস্বস্তিকর নীরবতা থাকে। সবাই হয়তো মাথা নাড়ে, কিন্তু ভেতরে ভেতরে দ্বিমত পোষণ করে। আসল কথাগুলো হয় মিটিংয়ের পরে, করিডোরে বা চায়ের দোকানে। আমার একটা প্রশ্ন আছে এখানে। অনেক অফিস সংস্কৃতিতেই তো দেখি যারা একটু বেশি তর্ক করে বা কঠিন প্রশ্ন তোলে তাদের ট্রাবল মেকার হিসেবে দেখা হয়। তাহলে স্বাস্থ্যকর বিতর্কের সীমাটা কি? এটা একটা অসাধারণ প্রশ্ন। লেনসিওনি এখানে দুটো জিনিসকে আলাদা করেছেন। একটা হলো ধারণার সংঘাত বা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, আরেকটা হলো ব্যক্তিগত সংঘাত। আচ্ছা, ভালো টিমগুলোতে ধারণার সংঘাত হয়, ব্যক্তিগত নয়। তারা কোনো একটা আইডিয়া নিয়ে তীব্র বিতর্ক করে, কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যায় না। কারণ তাদের মধ্যে ওই ভিত্তিগত বিশ্বাসটা থাকে। তারা জানে বিতর্কটা কাজের ভালোর জন্য, কাউকে ছোট করার জন্য নয়। তার যে দলে কঠিন বিষয় নিয়ে খোলামেলা তর্ক করার সাহস থাকে সেই দলই আসলে সেরা সিদ্ধান্তে পৌঁছাতে পারে। আর যারা এটা এড়িয়ে যায় তারা মাঝারি মানের সিদ্ধান্তেই আটকে থাকে। আর এই এড়িয়ে যাওয়ার প্রবণতায় আমাদের সরাসরি তৃতীয় সমস্যার দিকে ঠেলে দেয়। বেশ যৌক্তিক, কারণ যখন কোনো বিষয় নিয়ে খোলামেলা আলোচনাই হলো না, তখন তো কোনো সিদ্ধান্তে মনে প্রাণে সায় দেওয়া কঠিন। ঠিক। আর এটাই তো তৃতীয় সমস্যা,
প্রতিশ্রুতিবদ্ধতার অভাব বা ল্যাক অফ কমিটমেন্ট। মানে সবাই হয়তো মিটিংয়ে হ্যাঁসূচক মাথা নাড়ল, কিন্তু আসলে সেই সিদ্ধান্তের প্রতি তাদের কোনো আন্তরিক কোনো বাই-ইন তৈরি হলো না। ঠিক তাই। আর এখানে একটা খুব সূক্ষ্ম ব্যাপার আছে। প্রতিশ্রুতি বা কমিটমেন্ট মানে কিন্তু সবার একমত হওয়া নয়। তাই নাকি? হ্যাঁ, একটা টিমের সবাই সবসময় একমত হবে এটা অবাস্তব। প্রতিশ্রুতি মানে হলো আমি হয়তো তোমার সাথে পুরোপুরি একমত নই, কিন্তু যেহেতু আমরা এটা নিয়ে খোলামেলা আলোচনা করেছি এবং একটা সিদ্ধান্ত নিয়েছি, তাই আমি এই সিদ্ধান্তকে সফল করতে আমার সবটুকু দেব। এটাকে বলে ডিসএগ্রি অ্যান্ড কমিট। আমি এমন অনেক মিটিংয়ে থেকেছি যেখানে বস একটা সিদ্ধান্ত জানিয়ে জিজ্ঞেস করেন, সবাই একমত তো? আর তখন পিনপত নীরবতা। কেউ না বলে না, কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে ঘরের মধ্যে কোনো শক্তি বা উত্তেজনা নেই। একদম, এটাই হলো প্রতিশ্রুতির অভাব। যখন বিতর্ক এড়িয়ে যাওয়া হয়, তখন এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়। কেউই নিশ্চিতভাবে জানে না যে সবাই কি আসলেই এই সিদ্ধান্তের সাথে আছে কিনা। ফলে যা হয়, পরিকল্পনা বাস্তবায়নের গতিও কমে যায়, কারণ কারোর মধ্যে সেই আন্তরিক তাগিদটা থাকে না। একদম, সবাই শুধু নিজের দায়িত্বটুকু কোনো মতে পালন করে, কিন্তু সেই বাড়তি চেষ্টাটা আর থাকে না। আর যখন প্রতিশ্রুতিটাই এত দুর্বল, তখন তো পরের সমস্যাটা আসা খুবই স্বাভাবিক। হ্যাঁ, আর এই দুর্বল প্রতিশ্রুতি আমাদের পিরামিডের চতুর্থ স্তরে নিয়ে যায়, যা হল জবাবদিহিতা এড়ানো বা অ্যাভয়েডেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। এটা তো আরও পরিষ্কার। যখন আমি নিজেই একটা সিদ্ধান্তের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নই, তখন আমি আমার সহকর্মীকে সেই বিষয়ে প্রশ্ন করার কোনো কারণই দেখব না। কেউ কাউকে কঠিন প্রশ্ন করতে চায় না, পাছে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি বলতেই তো আমরা ভাবি এটা ম্যানেজারের কাজ, মানে বস এসে জিজ্ঞেস করবেন কাজটা হয়েছে। ঠিক, এটাই আমাদের সাধারণ ধারণা। কিন্তু ল্যান্সিওনি বলছেন সেরা টিমগুলোতে সবচেয়ে শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি আসে আসলে সহকর্মীদের কাছ থেকে। একে বলে পিয়ার টু পিয়ার অ্যাকাউন্টেবিলিটি। সহকর্মীদের কাছ থেকে? কিন্তু এটা কি একটু বেশি ব্যক্তিগত পর্যায়ে চলে যায় না? এটা কি ম্যানেজারের দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়? ব্যাপারটা ঠিক উল্টো। ভাবুন তো, একটা ফুটবল টিমে যখন একজন খেলোয়াড় ভুল পাস দেয়, তখন কি সে কোচের বকা খাওয়ার জন্য অপেক্ষা করে? না, একদমই না। তার সতীর্থরাই তো মাঠের মধ্যে তাকে বলে ওঠে। ঠিক তাই। আরে কি করলি এটা? কারণ তাদের সবার একটা সাধারণ লক্ষ্য আছে, ম্যাচটা জেতা। এটা ব্যক্তিগত আক্রমণ নয়, এটা হলো টিমের স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা। তার মানে যখন এই পারস্পরিক জবাবদিহিতার সংস্কৃতি থাকে না, তখন মাঝারি মানের কাজ বা গড়পড়তার পারফরম্যান্সই যেন নর্মা হয়ে দাঁড়ায়। একদম। কেউ যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন নাও করে, অন্য কেউ তাকে কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এর ফলে দলের সার্বিক মান ধীরে ধীরে কমতে থাকে। আর এই পরিস্থিতি আমাদের পিরামিডের চূড়ায় থাকা চূড়ান্ত সমস্যাটির জন্ম দেয়। হ্যাঁ, আর সেটি হল ফলাফলের প্রতি অমনোযোগ বা ইনঅ্যাটেনশন টু রেজাল্টস। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা একবার ভাবি। টিমে বিশ্বাস নেই, তাই কেউ তর্ক করে না। তর্ক হয় না বলে কেউ কোনো সিদ্ধান্তে প্রতিশ্রুতিবদ্ধ হয় না। প্রতিশ্রুতি নেই বলে কেউ কাউকে জবাবদিহিও করে না। এই অবস্থায় সদস্যরা আসলে কি নিয়ে ভাবে? তাদের ফোকাসটা কোথায় থাকে? তাদের ফোকাস তখন দলের সম্মিলিত ফলাফলের বদলে চলে যায় ব্যক্তিগত ফলাফলের দিকে। ব্যাপারটা অনেকটা ক্রিকেট টিমের মতো। কিভাবে? সবাই যদি শুধু নিজের সেঞ্চুরির কথা ভাবে আর দল হারল না জিতল তা নিয়ে মাথা না ঘামায়, তাহলে যা হয় আর কি, ব্যক্তিগত রেকর্ড হয়তো ভালো দেখায়, কিন্তু ট্রফিটার জেতা হয় না। তার মানে তখন আমাদের দল জিতল কিনা তার চেয়ে আমি আমার কাজটা ঠিকঠাক করেছি কিনা বা আমার ডিপার্টমেন্টের লক্ষ্য পূরণ হয়েছে কিনা, এই চিন্তাগুলো বড় হয়ে ওঠে। একদম। জয়ী হওয়ার চেয়ে ব্যক্তিগত স্বস্তি, নিরাপত্তা বা নিজের ইগো বাঁচানোটা বড় হয়ে দাঁড়ায়। আর এভাবেই একটা সম্ভাবনাময় দলেরও করুণ পতন হয়। পুরো পিরামিডটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। তাহলে এই পুরো আলোচনা থেকে যদি আমরা মূল শিক্ষাগুলো এক জায়গায় আনতে চাই, কি দাঁড়ায়? আমার মনে হয় প্রথম এবং প্রধান শিক্ষা হল সত্যিকারের টিমওয়ার্ক শুরু হয় বিশ্বাস দিয়ে। সেই বিশ্বাস যা আমাদের একে অপরের সামনে ভুল স্বীকার করতে সাহস যোগায়। আর দ্বিতীয়ত, স্বাস্থ্যকর বিতর্ককে ভয় পাওয়া চলবে না। এটা আসলে সম্পর্ককে আরও মজবুত করে। ঠিক। তৃতীয়ত, প্রতিশ্রুতি আসে সবার অংশগ্রহণের মাধ্যমে, সবার একমত হবার মাধ্যমে নয়। যখন সবাই অনুভব করে যে তাদের কথা শোনা হয়েছে, তখনই আসল বাইন তৈরি হয়। আর চতুর্থত, পারস্পরিক জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করা।
এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সম্মিলিত লক্ষ্যের প্রতি একটা দায়বদ্ধতা। এবং সবশেষে একটা সুস্পষ্ট এবং সম্মিলিত ফলাফলের ওপর মনোযোগী একটা টিমকে একসূত্রে বেঁধে রাখে। এটা ব্যক্তিগত স্বার্থ এবং ইগোর ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। এই শিক্ষাগুলো তো খুবই শক্তিশালী, কিন্তু এগুলোকে বাস্তবে প্রয়োগ করার জন্য কাল থেকে যদি কেউ কিছু শুরু করতে চান, তাদের জন্য কিছু বাস্তবসম্মত পদক্ষেপ কি হতে পারে? অবশ্যই। প্রথমত, বিশ্বাস তৈরির জন্য বিশেষ করে দলের নেতাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করতে হবে। যখন একজন লিডার বলেন, আমি এটা জানি না, তখন তিনি অন্যদের জন্য সেই পথ খুলে দেন। আর দ্বিতীয়ত, মিটিংগুলোতে ইচ্ছাকৃতভাবে কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে উৎসাহিত করতে হবে, নীরবতাকে চ্যালেঞ্জ করতে হবে। একদম। জিজ্ঞেস করতে হবে, আমরা কি আসলেই সবাই একমত, নাকি কোনো ভিন্ন মত আছে যা আমরা শুনতে পাচ্ছি না? আর প্রতিশ্রুতি নিশ্চিত করার জন্য প্রতিটি সিদ্ধান্তের পর স্পষ্টভাবে আলোচনা করা উচিত যে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হলো এবং আগামী দিনে এর জন্য কে কী করবেন। এতে অস্পষ্টতা দূর হয়। আর জবাবদিহিতার জন্য দলের জন্য কিছু সুস্পষ্ট স্ট্যান্ডার্ড বা মান নির্ধারণ করা যেতে পারে, আর একে অপরের কাজের অগ্রগতি নিয়ে সহজভাবে আলোচনা করার পরিবেশ তৈরি করতে হবে। আর ফলাফলের ওপর মনোযোগ ধরে রাখার জন্য পুরস্কার এবং স্বীকৃতির ব্যবস্থা এমনভাবে করতে হবে যেন দলের সম্মিলিত ফলাফলকে পুরস্কৃত করা হয়, ব্যক্তিগত অর্জনকে নয়। যখন দল দেখবে যে জেতার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে, তখন স্বাভাবিকভাবেই ফোকাসটা ঠিক জায়গায় থাকবে। চমৎকার। তাহলে আলোচনার একেবারে শেষে এসে আপনার চূড়ান্ত বার্তাটি কি হবে? হল, সেরা দল আকাশ থেকে পড়ে না, সেরা দল তৈরি করতে হয়। ধৈর্য, আত্মসচেতনতা এবং এই 5টি কঠিন কিন্তু মানবিক সমস্যার মুখোমুখি হওয়ার সদিচ্ছার মাধ্যমেই একটি সাধারণ দলও অসাধারণ দলে পরিণত হতে পারে। দলের ভিত্তি যত মজবুত হবে, তার পারফরম্যান্সও ততটাই টেকসই হবে। একদম। এটা কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এর জন্য সাহস এবং ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। দারুণ একটি কথা। আলোচনা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটি ভাবনার খোরাক রেখে যেতে চাই। আমরা যে দলেই থাকি না কেন, সেটা আমাদের কর্মক্ষেত্রেই হোক বা পরিবারে, এই 5টি সমস্যার মধ্যে কোনটির সবচেয়ে বেশি পরিচিত মনে হচ্ছে? আর সেই সমস্যার মূলে থাকা বিশ্বাসের অভাব দূর করতে কোনো একটি ছোট্ট পদক্ষেপ হয়তো আজই নেওয়া যেতে পারে। এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো আমরা সবাই আমাদের দলগুলোকে আরও একটু উন্নত করতে পারব।